আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গোপন বেশ ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিএনপি। তারেক রহমান গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস। ইসলামী আন্দোলনের আসনগুলো ফাঁকা রয়েছে, শেষ পর্যন্ত ঐক্যের জন্য অপেক্ষা করবে জামায়াত। এহসানুল মাহবুব জুবাইর ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মীর জামায়াতে যোগদান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ মামুনুল হকের। প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা। ইসির আপিল শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, হট্টগোল। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ মব ভায়োলেন্সের শিকার। গণমাধ্যম সম্মেলনে সম্পাদকদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার দাবি। নির্বাচন পর্যবেক্ষণে প্রথম ধাপে সারা দেশে ইউরোপীয় ইউনিয়নের 56 পর্যবেক্ষক, কয়েক ধাপে 200 পর্যবেক্ষক আসবেন। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়ে আলোচনা করতে ঢাকায় আইসিসি নিরাপত্তা প্রতিনিধি দল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি। তাই অপপ্রচার চালিয়ে কেউ বিএনপিকে দমন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। তিনি আরো বলেন, প্রতিটি অন্যায়, গুম, খুনের বিচার অবশ্যই হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে দায়িত্বশীল সরকার ও রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে ব্যর্থ হলে শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা যাবে না। মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, যার বোঝা প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মীকে বই বেড়াতে হয়েছে। এর ভেতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর সকল মামলা এলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর জানিয়েছেন, জামায়াতে ইসলামী 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। আজ ইসলামী আন্দোলন যদি না ফেরে তাহলে বাকি 47টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি আরো বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচনী সফর চূড়ান্ত করা হবে। এছাড়া নির্বাচনী নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি এখনো চলছে। 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। আগামী 22 তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হচ্ছে। 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে। এরপর থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করবেন। আগামীকাল শেষ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি। আজ 8ম দিনে 511 থেকে 610 নম্বর পর্যন্ত শুনানি হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকেজে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হক। তাকে তুচ্ছ ঘটনায় শোকজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গণভোটের প্রচারণা করার সময় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে। একটি দলের প্রধানকে এভাবে হয়রানি করা হলে বাকি প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়েও শঙ্কা জানান তিনি।
গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে। তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, আপিল শুনানি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনে প্রার্থিতা বৈধতা এবং নানা বিষয়ে কিন্তু আপিল শুনানি হচ্ছে এবং আমার কাছে এই পর্যন্ত যে খবর আছে যে 501 থেকে 610 পর্যন্ত এই 100টি আপিল কিন্তু আজকে শুনানির হবার কথা রয়েছে। এর মধ্যে দুপুর পর্যন্ত আপিল শুনানি হয়েছে 511 থেকে 560 পর্যন্ত কিন্তু এর মধ্যে হয়ে গেছে, মানে 50 জনের আপিল শুনানি এর মধ্যে হয়ে গেছে। এবং তবে জানা যায়নি কয়জন বৈধতা পেয়েছে বা প্রার্থিতা ফিরে পেয়েছে, কয়েকজন পায়নি। তবে আপিল শুনানির যে কক্ষ সেখানে কিন্তু একটা ঘটনা ঘটেছে। হাসনাত আব্দুল্লাহ এবং তার যে আইনজীবী, সেই আইনজীবীর সাথে ফেনী 3 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার সাথে কিন্তু বাকবিতণ্ডা হয় তার আইনজীবীর সাথে এবং এক পর্যায়ে কিন্তু হাতাহাতি পর্যন্ত গড়ায় সেই ব্যাপারটা। সেটা নিয়ে কিন্তু কিছুটা উত্তেজনা বিরাজ করেছিল সেখানে। পরবর্তীতে সেখানে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা আরো জোরদার করা হয়েছে। আমি একটু দেখাতে চাই অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন। তাদের আসলে দুপুরের পরে তাদের আপিল শুনানি হবার কথা রয়েছে। দুপুরের যে বিরতি চলছে, খাবার বিরতি এবং নামাজের বিরতি, সেই বিরতির পর কিন্তু তাদের আপিল শুনানি শুরু হবে এমনটাই আমরা জানতে পেরেছি এবং তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে তাদের আইনজীবীদেরকেও আমরা দেখতে পেরেছি। এবং যার বিরুদ্ধে যে ধরনের অসঙ্গতির অভিযোগ রয়েছে বা প্রার্থিতা অবৈধতা থেকে শুরু করে আচরণবিধি লঙ্ঘনের অনেকে রয়েছে এবং অন্যান্য যে ব্যাপার, সেই ব্যাপারে কিন্তু তারা পুরোপুরি প্রস্তুত হয়েই এসেছেন এবং তারা নিয়ম মেনে বসে আছেন এবং অপেক্ষায় আছেন তারা ভেতরে গিয়ে তাদের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এবং যারা প্রার্থিতা বৈধতার ব্যাপারে আপিল শুনানি করবেন তারা আশা করছেন যে তাদের প্রার্থিতা আসলে বৈধতা ঘোষণা করা হবে এবং তারা বলছেন আসলে খুব বেশি বড় অভিযোগে তাদের এই আপিল শুনানির ব্যাপারে আসলে ডাকা হয়নি এবং তারা বলেছেন যে তারা নিজেদের বৈধতার ব্যাপারে বা আচরণবিধি লঙ্ঘন করেনি সেই ব্যাপারে তারা আশাবাদী এবং যেই টুকু অসঙ্গতি ছিল সেটা তারা এরই মধ্যে সেটা সমাধান করে ফেলেছেন এবং তারা আশাবাদী যে তারা বৈধতা পাবেন এমনটা বলছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন। আর 50 জন বাকি আছে আজকে মোট 100 জনের মধ্যে। তারপরে কিন্তু আজকের মতো শেষ হবে এবং আগামীকালকে বাদবাকি যাদের আপিল যারা করেছেন তাদের আপিল শুনানির মাধ্যমে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আপিল শুনানি সেটা কিন্তু শেষ হবে। ভাবনা এই ছিল এখনকার মতো, আমার কাছে সব শেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলে মন্তব্য করলেন সাংবাদিকরা। বলেন, বর্তমান সরকারের সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ থাকলেও বরং গণমাধ্যম কর্মীরা আরও ঝুঁকির মধ্যে পড়ছেন। রাজধানীতে গণমাধ্যম সম্মেলনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ আয়োজনে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মেলনে নেতারা বলেন, সাংবাদিকতা পেশাকে ব্যবসায়িক স্বার্থে নিলে তা জনগণ গ্রহণ করবে না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নৈতিকতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার সুযোগ থাকলেও তা কার্যকর করতে অমানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে এবং আমি মনে করি একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে।
দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। সাংবাদিকদের স্বার্থে কোনো সরকার এগিয়ে আসবে না জানিয়ে নেতারা বলেন, পেশাগত ঐক্য ছাড়া নির্যাতন ও সহিংসতা প্রতিরোধের কোনো বিকল্প নেই। আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিকেই তুলে রেখেছেন। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। গণমাধ্যমের চরম সংকটময় মুহূর্তে সবাই ঐক্যের কথা বললেও তা প্রতিষ্ঠার বিষয়ে সন্দিহান অনেক সাংবাদিক নেতা। তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাকে গুরুত্ব না দিলে ঐক্য কোনো অবস্থাতেই সম্ভব নয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে সারা দেশে প্রথম ধাপে নেমেছেন ইউরোপীয় ইউনিয়নের 56 পর্যবেক্ষক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তালাসে কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে সিকিউরিটি অ্যালার্ট জারি করার প্রয়োজন নেই। ইইউ নিজস্ব নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে আছে বলেও জানান তিনি। সংসদ নির্বাচন গণভোট পর্যবেক্ষণে ধাপে ধাপে সংস্থাটির 200 পর্যবেক্ষক কাজ করবেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। এ ব্যাপারে বিসিবির সঙ্গে আলোচনার জন্য আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল সকালে ঢাকা এসেছে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেসব নিয়েই আলোচনা হবে, তবে ভারতে নয়, যৌথ আয়োজক শ্রীলঙ্কায় গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য ইতোমধ্যেই আইসিসিকে 2 দফা চিঠি দিয়েছে বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গেও আলোচনার কথা রয়েছে প্রতিনিধি দলটির। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এসব দাবি পূরণের আশ্বাস আর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে চেষ্টা করছেন এই আসনের প্রধান 2 প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ভুইয়া। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতো উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ 3 আসন। এখানে আধুনিকায়নের ছোঁয়া যেমন লাগেনি, তেমনি নেই নাগরিক সুবিধা। নদী দূষণের ফলে এলাকার মানুষ বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারেন না, সেই সাথে রয়েছে ভূমি দখল আর মাদকের উপদ্রব। আমাদের পাশে একটা বুড়িগঙ্গা নদী আছে, এই নদীটার পানিটা দূষণ হয়ে গেছে আজ থেকে 7-8 বছর যাবত। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এই ময়লা পানিগুলো নদীতে ছেড়ে দেয়, এই কারণেই আমাদের কৃষকরা আমরা আছি এই পানিগুলো ব্যবহার করতে পারি না। বিশ্ববিদ্যালয় তো নাই, একটা কলেজ আছে সোনারগাঁ ডিগ্রি কলেজ পুরাতন, কিন্তু এটা ততটা মানসম্মত না, র্যাঙ্কে পড়ে না। পানির সমস্যা, পানি একবারে খারাপ, মানুষে গোসল টোসল করতে পারে না, এলাকায় কোনো হাই স্কুল নাই। এদিকে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। অতীতে যারা বড় বড় বলে দিছে খেলা হবে কিন্তু কাজ করে নাই। কিন্তু একটা সোনারগাঁও পুরসভা কিন্তু দেখলে কেমন, এটা পুরসভা না, এটা ইউনিয়নের খারাপ অবস্থা। আমার বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হইল আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। আশা আছে যদি আল্লাহ বাঁচায় সোনারগাঁও একটা ইউনিভার্সিটি করার জন্য, আর যদি তাই না পারি তাহলে উন্নত মানের একটা কলেজ করার জন্য। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোনারগাঁয়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটি খুবই অপ্রতুল, মানে ইকুইপমেন্ট যা থাকা দরকার একটা হসপিটালে, ভালো ডাক্তার থাকার কথা, যে ওষুধপত্র থাকার কথা,
ইজ ভেরি পুয়ার। মানে এখানে পেশেন্ট কি জন্য আসবে ট্রিটমেন্টে এমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। আমি মনে করি 2.5 লাখের কাছাকাছি যে যুবক ভোটার তাদের প্রায় সকলেই দাঁড়িপাল্লাকে অ্যানশিওর করবে। নারায়ণগঞ্জ 3 আসনে মোট ভোটার সংখ্যা 5,94,215 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 2 আসনে রয়্যাল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। সেখান থেকে নির্বাচনী খবর জানাবেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা রয়েছি খুলনা 2 আসনের রয়্যাল মোড় এলাকায়। এখানে যেই খুলনা জেলার যে 6টা আসন রয়েছে সেই 6টি আসনের মধ্যে মূলত ভোটের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে খুলনা 2 আসনের বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মাঝে। আমরা সারাদিন এখানে ভোটার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, জানতে চেয়েছি আসন্ন নির্বাচনে ভোটারদের মনোভাব কি। আমাদের পাশে একজন ভোটার রয়েছে, তার কাছে একটু জানতে চাইবো, সামনে তো নির্বাচনের প্রার্থী যারা আছে প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে, কি চাইবেন আপনারা প্রার্থীদের কাছে? ভালো কিছুই চাবো, যে দেশটা ভালো থাকুক, ভালোভাবে চলুক, যেরকম মানে চলার সেরকম চলুক। এখন যা বর্তমানে যা সিনসিনারি হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে দেশটা চালানোর মতন সেরকম একজন সুষ্ঠু লোক চাই আমরা। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? খুলনার আইন শৃঙ্খলা বলে আপনারা তো নিজেরাই দেখতে পারতেছেন যে খুলনার অবস্থা কী অবস্থা আছে। কোনো যাত্রী নাই, আমাদের কোনো ভাড়া নেই, ইনকাম নেই কোনো আমাদের। শুনছিলেন এখানকার একজন ভোটার বলছিলেন যে শুধুমাত্র খুলনা না, সারা দেশব্যাপী যে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে সেটা যেন ফিরে আসে, মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। সর্বোপরি প্রার্থীরা যারা আগামী ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করবেন তারা যেন মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন, এমনটাই তাদের প্রত্যাশা। খুলনা রয়্যাল মোড় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সালাম স্টিল ভোটের গাড়ির খবর। মানিকগঞ্জের হরিরামপুরে আছেন সহকর্মী মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জের হরিরামপুরে। সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের একাংশ নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ 2 গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান। আর এখানে 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন খেলাফত মজলিসের শেখ মোহাম্মদ সালাউদ্দিন। তাদের দুজনের মধ্যেই মূল লড়াই হলেও এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আরও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখানকার ভোটারদের সঙ্গে আজকে সারাদিন ঘুরে ঘুরে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তারা এখানে এমন একজন সংসদ সদস্য চান যার দ্বারা এই কৃষি নির্ভর মানিকগঞ্জের উন্নয়ন হবে, শিল্প এলাকা হিসাবে এটিকে গড়ে তোলা যাবে এবং একই সঙ্গে যারা কিশোর গ্যাং, মাদকমুক্ত একটি সিংগাইর মানিকগঞ্জ গড়ে তুলতে পারবেন এরকম একজন মানুষকে তারা তাদের সংসদ সদস্য হিসাবে চান। আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে এই পদ্মা নদীর ভাঙন থেকে সিংগাইর, হরিরামপুরকে রক্ষার জন্য একটি স্থায়ী বাঁধ দিতে হবে এবং চরাঞ্চলের মানুষকে কিভাবে স্থায়ীভাবে পুনর্বাসন করা যায় সেই চ্যালেঞ্জ তাকে গ্রহণ করতে হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। এবারে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট 3 আসনের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে আছেন প্রতিনিধি আমিরুল হক বাবু, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট 3 আসনের খবর জানাতে আমি এখন আছি বাগেরহাটে। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে সবথেকে কম ভোটারের আসন হলো বাগেরহাট 3 আসন। এই আসনে যারা বিগত দিনে নির্বাচন করে আসছেন তারাই কিন্তু এই আসনের প্রার্থী হিসেবে রয়েছেন। তবে এই আসনের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী বাংলাদেশ এর যে 2 জন প্রার্থী রয়েছে তাদের যেমন এই এলাকায় নির্বাচনী বিগত দিনের অভিজ্ঞতা রয়েছে, তেমনি বাগেরহাট 2 আসনের সাবেক এমপি তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন, যেমনটি তিনি বাগেরহাট 1 ও 2 আসনেও করছেন। সব মিলিয়ে কিন্তু তিনি 3টি আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই আসনের যে 2টি উপজেলা, রামপাল উপজেলা ও মোংলা উপজেলার সাধারণ মানুষের সঙ্গে যিনি কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কথা বলবেন, এমন প্রার্থীকেই তারা নির্বাচন করবেন বলে বলছেন এখানকার ভোটারেরা। আমিরুল হক বাবু, এটিএন বাংলা, বাগেরহাট। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর
হোটেলে আয়োজিত একটি হোটেলের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মইতুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান MA খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল, ব্যাংকের পরিচালক ASM ফিরোজ আলম ও মোশাররফ হোসেন, DMD ও CFO তাপস চন্দ্র পাল। এ সময় বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য ব্যাংকের কর্মকর্তা সহ সকল কর্মীদের ধন্যবাদ জানান। এ সময় 2026 সালে ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মইতুল হাসান। এছাড়াও বক্তব্য দেন ব্যাংকের DMD জাকির হোসেন, শামীম আহমেদ, অসীম কুমার শাহ, জাহিদ হোসেন ও শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ। দিন বদলের এখনই সময় ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বছিলায় অনুষ্ঠিত এই ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা এলাকার 400 জনকে স্বাস্থ্যসেবা দেন। চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়াও দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে লায়ন্স হাসপাতালের সহযোগিতায় 50 জন সুবিধাবঞ্চিত রোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিন বদলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ববি হাসাস। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের সকলের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়াই তার অঙ্গীকার। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় যেসব দেশ সমর্থন দেবে না তাদের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত একটি স্বাস্থ্য বিষয়ক গোলটেবিল আলোচনায় এই হুমকি দেন তিনি। আলোচনায় ট্রাম্প বলেন, যদি দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয় তাহলে আমি তাদের উপর শুল্ক বসাতে পারি, কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। এদিকে গত কয়েকদিন ধরে ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রক্ষা পাবে। বরফবেষ্টিত বিশাল আর্কটিক অঞ্চলটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু ট্রাম্প এখন এটি যুক্তরাষ্ট্রের অংশ করতে চান। সেখানে বিপুল পরিমাণ খনিজ পদার্থ রয়েছে। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক ও উপস্থাপকদের সংগঠন রেডিও অ্যানাউন্সার্স ক্লাব র্যাঙ্কের জাতীয় সম্মেলন 2025 উদযাপিত হয়েছে। আগুরগাঁয়ে বাংলাদেশ জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশের বেতার উপস্থাপকদের অংশগ্রহণে আয়োজন হয়ে ওঠে এক মিলন মেলা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ। এছাড়াও দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং মিডিয়া জগতের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এবারে প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খালেদা জিয়ার স্মরণে সার্বজনীন স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ইনক। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে কুইন্স প্যালেসে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ, তার অবদানকে সম্মান জানানো এবং তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ কনসুলেট অফিস নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোজাম্মেল হক, বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটির নেতা আতর রহমান সেলিম, মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ আলী, কামরুজ্জামান কামরুল, হারুনুর রশিদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, কাজী আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্লে অফ নিশ্চিতের মিশনে মুখোমুখি হয় রংপুর ও ঢাকা। এই ম্যাচে জয়ী দল চতুর্থ দল হিসেবে যাবে প্লে অফে। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 177 রান সংগ্রহ করেছে লিটন দাসের দল।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গোপন পেশে ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিএনপি, তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস। ইসলামী আন্দোলনের আসনগুলো ফাঁকা রয়েছে, শেষ পর্যন্ত ঐক্যের জন্য অপেক্ষা করবে জামায়াত। এহসানুল মাহবুব জোবায়ের। ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মী জামায়াতে যোগদান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ মামুনুল হকের। প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা। ইসির আপিল শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, হট্টগোল। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ মব ভায়োলেন্সের শিকার গণমাধ্যম সম্মেলনে সম্পাদকদের অভিযোগ। গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার দাবি। নির্বাচন পর্যবেক্ষণে প্রথম ধাপে সারা দেশে ইউরোপীয় ইউনিয়নের 56 পর্যবেক্ষক, কয়েক ধাপে 200 পর্যবেক্ষক আসবে। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়ে আলোচনা করতে ঢাকায় আইসিসি নিরাপত্তা প্রতিনিধি দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।